মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। ওটা নাকি সত্যি সত্যি মামাতো ভাই নয়, মামার বন্ধুর ছেলে। গোপার নাকি বিয়ের আগে তার সঙ্গে একটা ছিল। শুনলে না, সোমেন বলছিল দীপক ক্ষেপে ফিউরিয়াস হয়ে আছে আর মদ গিলছে। আরে মানুষকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে নাকি? পুরুষ মানুষ হয়ে লোকের কাছে কেঁদে কেঁদে বেড়াবে? কোর্টে গেলে তখন শর্মিলা টাইট হবে। অত অ্যাডামেন্ট অ্যাটিটিউড। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত উপন্যাস হেমন্তের পাখি। হেমেন মামার গল্প লেখার অনুরোধ অদিতির মনে খুব একটা রেখাপাত করেনি। অদিতি লেখার কথা ভাবল দাদাকে দেখে আসার পর। পা ভেঙে দাদা অলোকেশ শয্যাশায়ী। তাকে দেখতে গিয়েই অদিতির মনে পড়ে গেল তাদের দুই ভাই বোনের অমলিন সম্পর্কটা কেমন করে যেন জটিল হয়ে উঠেছে ক্রমশ। পৌষ ফুরোনোর আগেই এবার ঝুপ করে কমে গেল শীতটা। প্রায় দিনই এখন মেঘ করে থাকে, বৃষ্টিও হচ্ছে ঘন ঘন। মুষলধারে কিছু নয়, ঝিরঝির ঝিরঝির। সৃষ্টি ছাড়া এই মেঘের পল্টন কোত্থেকে যে এলো? লাভের মধ্যে লাভ ভোজবাজারের সবজিওয়ালারা শাসাচ্ছে এরকম চললে ফুলকপি বাঁধাকপির দর নাকি বেড়ে যাবে 4 গুণ। ঘরে ঘরে অসুখ বিসুখও বেড়েছে হঠাৎ। একটু ভিজলেই সর্দি, কাশি, জ্বর। তাতাইয়েরও কাল থেকে অল্প অল্প গলা ব্যথা, গ্ল্যান্ড ফুলেছে। রাত্রে শুধু দুধ রুটি খেলো আজ। অন্য সময় অদিতিকে কতবার বলতে হয়, আজ খেয়ে উঠেই বাধ্য ছেলের মতো গলায় মাফলার পেঁচিয়েছে তাতাই। অদিতির শাল গায়ে জড়িয়ে টিভি খুলে বসেছে। টেনিস চলছে টিভিতে, কোনো এক টুর্নামেন্টের সেমিফাইনাল। আন্দ্রে আগাসি আর মাইকেল চ্যাং। এ কোর্ট ও কোর্ট, ও কোর্ট এ কোর্ট, র্যালি চলছে জোর। তাতাই মুষ্টিবদ্ধ হাত ছুড়ল শূন্যে। হাঁটু ঝোলা জিন্সের ওপর মোটা খদ্দরের পাঞ্জাবি জড়িয়ে ভাইয়ের পাশে এসে বসল পাপাই। রঙিন পর্দায় চোখ রেখে বলল, কি স্কোর চলছে রে? হলদেটে টেনিস বলের সঙ্গে চোখের মনি ঘুরে চলেছে তাতাইয়ের। ঘুরন্ত চোখেই বলল, যা হওয়ার তাই হচ্ছে। আগাসি ইজ উইনিং। ফার্স্ট সেট পেয়ে গেছে। ও তো হেরে যাবে। কেন? অত প্লেবয়গিরি করে টেনিস খেলা হয় না। টেনিসে অনেক মেন্টাল ডিসিপ্লিন লাগে। তুই আগাসির র্যাঙ্কিং জানিস? কোথায় আগাসি আর কোথায় চ্যাং? র্যাঙ্কিং দিয়ে না সব হয় না। চ্যাংয়ের টেনাসিটি অনেক বেশি। চাইনিজ অরিজিন আছে তো। আগাসি জিতবে না বলছিস? নো চান্স। চ্যাংয়ের দম অনেক বেশি, স্পিডও বেশি। পাপাই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ক্ষিপ্র চিতাবাঘের মতো কোর্টের শেষ প্রান্ত থেকে নেটে ছুটে এসেছে চ্যাং। দুরন্ত একটা স্ম্যাশ করল লাফিয়ে। চোয়াল শক্ত করে র্যাকেট মাথার উপর তুলে ঝাঁকাচ্ছে। দর্শকদের চিৎকার আর হাততালিতে কানে তালা লাগার জোগাড়। গম গম শব্দ বেজে উঠল। গেম টু চ্যাং। তাতাই গুপ হয়ে রইল। এই শুরু হয়ে গেল, এবার দেখ। এবার স্থির চোখে দাদাকে দেখছে তাতাই। চোখ ছোট করে বলল, তুই কি আমাকে রাগাতে চাইছিস? না না, যা ফ্যাক্ট তাই বলছি। তাতাই আরো কয়েক সেকেন্ড দেখল দাদাকে। হঠাৎই তার মুখমণ্ডল ভরে গেছে অপার্থিব হাসিতে। আমি আজ রাখবো না রে দাদা, চেঁচাতে গেলে ভীষণ কাশি আসছে। সুপ্রতিম হেসে ফেলল। দাঁত মাজতে মাজতে এতক্ষণ বেসিনের আয়নায় সে দেখছিল ছেলেদের। রাতে দাঁত মাজা তার দীর্ঘকালের অভ্যাস। খেয়ে উঠে দাঁতে একবার ব্রাশ না চালালে কেমন অপবিত্র অপবিত্র লাগে নিজেকে। বেশ কয়েকবার কুলকুচি করেও তৃপ্তি হচ্ছিল না সুপ্রতিমের। দাঁতের কোড়ায় জিভ চালাচ্ছে। গলা উঁচিয়ে সুপ্রতিম ডাকল, এই শুনছো? রান্নাঘরের সিঙ্কে বাসন নামাচ্ছিল অদিতি। সেখান থেকেই সাড়া দিয়েছে। এদিকে শোনো না।
আঁচলে হাত মুছতে মুছতে এলো অদিতি। কি হলো কি? বলছি, একটা কাঠি দাও তো দেখি। দাঁতের ফাঁকে কই মাছের কাঁটা ফুটে গেছে। নিজের দেশলাই থেকে নিয়ে নাও না। আরে আমার মোম দেশলাই, ও দিয়ে খোঁচানো যায় না। বেজার মুখে রান্নাঘর থেকে গুনে গুনে দুটো কাঠি এনে দিল অদিতি। সুপ্রতিম দাঁত খোঁচাচ্ছে। হালকা উদ্বেগ নিয়ে দেখছে অদিতি। বেরোলো? বেরোবে। তোমার কাজকর্ম হলো? কি পড়বে বলছিলে, পড়বে না? অদিতির বুকটা ধক করে উঠল। ছোট্ট নিঃশ্বাস নিয়ে দমন করল ভেতরের উত্তেজনাটাকে। সুপ্রতিভ থাকার চেষ্টা করে বলল, হ্যাঁ পড়বো তো। রান্নাঘরটা একটু গুছিয়ে আসি। তাড়াতাড়ি করো, আজ একটু আর্লি শুয়ে পড়বো। কাল 7:30টার মধ্যে বেরোতে হবে। বসে একটু টিভি দেখো না, আমি এক্ষুনি আসছি। রান্নাঘরে এসে অবশ্য কাজে হাত দিল না অদিতি। চুপটি করে দাঁড়িয়েই রইল। হৃৎপিণ্ডের ধূপপুকুনিটা ক্রমশ বেড়ে চলেছে। স্কুলে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেমনটি হতো, ঠিক সেই অনুভূতি। লজ্জাও লাগছে খুব। অদিতি কি সে জোড়া বিনুনি বাঁধা কিশোরী হয়ে গেল? পড়বে গল্পটা? হাসবে না তো সবাই? হেমেন মামা চলে যাওয়ার পরদিনই কাগজ কলম নিয়ে বসেছিল অদিতি। নিরালা দুপুরে। উফ, সে কি কষ্ট! মাথার ভেতর ভেজে নিয়েছে গল্পটাকে, কিন্তু কিছুতেই শুরু আর হয় না। যেভাবে আরম্ভ করে সেটাকেই যেন বেঠিক মনে হয়। এক লাইন লেখে কেটে দেয়, আবার লেখে আবার কেটে দেয়। আপ্রাণ জেদে যদি প্রথম দুটো বাক্য লেখা গেল, তৃতীয় বাক্যটি আর কোথাও নেই। ঘরে, ড্রয়িং স্পেসে, রান্নাঘরে, খাবার জায়গায়, ব্যালকনিতে, বাথরুমে, মস্তিষ্কে, কোথাও নেই। কত চুল ছিঁড়ল অদিতি, কাগজ ছিঁড়ল, ব্রহ্মতালু জ্বলতে লাগলো রাগে। তবু কলমে এলো না বাক্য। প্রতিদিন যে দুপুরটা কচ্ছপের পিঠ হয়ে মরার মতো চোখের সামনে পড়ে থাকে, সেটা কোনো এক জাদুতে অলিম্পিকের দৌড় বের হয়ে গেল। মাঝখান থেকে হলোটা কি? মলিনার মা এসে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এ কি করেছো গো বৌদি? ঘরময় এত কাগজ ছেড়েছো কেন বাচ্চাদের মতো? তারপর আর বসাই হয় না, বসাই হয় না। পরের দিনই সকালে ছোট ননদ এলো বাড়িতে। তার দুই মেয়ের দুটি কনভেন্টের ছাত্রী। স্কুলের সদ্য ক্রিসমাসের ছুটি পড়েছে তাদের। বড় মামার বাড়ি ডেসপেন্ট করবে তারা। করল বটে। সারা দুপুর ধরে হই হল্লা, সারা বিকেল লাফালাফি। গেল যখন, অদিতির তখন সব শক্তি নিঃশেষ। পরদিনও আর শরীর চলল না। তারপর তো ছুটি ছাটার মরশুমে এসে গেল বাড়িতে। বড়দিন, 31শে ডিসেম্বর, নিউ ইয়ার্স ডে। এ সময় বাপ ছেলেদের জিভটাও জাগিয়ে ওঠে। দুপুরে বাড়ি থাকুক না থাকুক, ছেলেদের হুকুম চলছে অবিরাম। আজ বলে চকলেট কেক বানাও, কাল বলে ফ্রুট কেক বানাও, কোনোদিন বিরিয়ানি চাই তো কোনোদিন নবরত্ন পোলাও। সবই দোকান থেকে আনা যায়, তবে অদিতির হাতে না হলে কারো যেন মন ওঠে না। এরই মধ্যে একদিন প্রেম জাগ্রত হলো সুপ্রতিমের। নববর্ষের ঠিক থেকে ভিড়ে বউকে নিয়ে ঘুরে এলো ডায়মন্ড হারবার। কি উচ্ছ্বাস! শীতের গঙ্গাটা কি ফাইন! হ্যাঁ, জলে রোদ্দুর পড়ে রংটা কি লাগছে দেখো, দেখো দেখো, ঠিক যেন আমাদের বডি ম্যাসাজ অয়েল। এই গঙ্গার মতো যদি প্রোডাকশন দিতে পারতাম আমরা। তাই এসব তো থাকবেই, সংসার ধর্ম বলে কথা। সবকিছু কাটিয়ে কুটিয়ে আবার একদিন বসল অদিতি নিরালা দুপুরে। লেখে, কাটে, ছেড়ে, লেখে, শামুকের গতিতে এগোয় লেখা। বাপস, এ কি সহজ কাজ! এ যে সৃষ্টি, কল্পনার সঙ্গে বাস্তবের সঙ্গম ঘটিয়ে জন্ম দেওয়া। সন্তান গর্ভে ধরার মতো ধারণ করো চরিত্রদের। হৃদয়, মন, বুদ্ধি দিয়ে রক্তমাংসে প্রাণ প্রতিষ্ঠা করো। ভাষার কারুকাজে বাঁধো তাদের। ই এক শরীর নিংড়ানো সাধনা, দীর্ঘ অনভ্যাসে যা আরো বেশি দুরূহ। শব্দের পর সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না, বাক্যের গঠন সহজে মনোমত হয় না, দুপাতা লেখার পর গোয়ার ছেলের মতো গল্প ছোটে অন্যদিকে।
তখন ভুলিয়ে ভালিয়ে আবার ফিরিয়ে আনো তাকে, সাজিয়ে গুছিয়ে বসাও কাগজে। উফ বাবা! একদিন তো অদিতি ফাঁকা ফ্ল্যাটে পা ছড়িয়ে কাঁদতেই বসে গেল। নিজেদের নিয়ে গল্প বানানো এত কঠিন, কি কক্ষণে যে হেমেন মামাকে কথা দিল অদিতি। তা লেখার শেষ অব্দি বেরোলো একটা বর্ণনায় সংলাপে সেজে গুজে। এবার এটা শোনানো যায় কাকে? লজ্জার মাথা খেয়ে অদিতি স্বামী ছেলেদেরই ধরল শেষমেশ। শুনবে ওরা? মাইকেল চ্যাং সেকেন্ড সেট জিতে গেছে। তৃতীয় সেটে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই খেলোয়াড়ের। টুং টাং টুং টাং টাক। অদিতির ফ্ল্যাটময় প্রতিধ্বনিত হল স্কোয়ারের স্বর, 15 লাভ। অদিতি ফুলস্কেপ কাগজের গোছাটা নিয়ে সোফায় এসে বসল। নিপুণ অভিনেত্রীর মতো মনের ভাব ফুটতে দিচ্ছে না মুখে। একবার সুপ্রতিমকে দেখল, একবার পাপাইকে, একবার তাতাইকে। সামান্য গলা ঝেড়ে নিয়ে বলল, পড়ব? হা হা করে প্রশ্রয়ের হাসি হাসল সুপ্রতিম। না পড়ে কি ছাড়বে? পড়ো, পড়েই ফেলো। অদিতি লেখাটা খুলতে যাচ্ছিল, তাতাই বলে উঠল, 1 সেকেন্ড মা, এই গেমটা শেষ হয়ে যাক। দেখে নে। অদিতি ওপর উপর চোখ বোলাচ্ছে প্রথম পাতাটাতে। একবার গুনে দেখে নিল সব পাতা। বেশি নয়, ওই 10 পাতা মতো। গেমটা ডিউজে চলে গেল। দুই পক্ষ সমান সমান। একবার আগাসির দিকে ঢলে পড়ে, একবার চ্যাংয়ের দিকে। অ্যাডভান্টেজ আগাসি, ডিউজ অ্যাডভান্টেজ চ্যাং, ডিউজ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ। চলছে চলছে চলছে। এ যেন অদিতির বিজন দুপুর, শেষ আর হয় না। সুপ্রতিম আর চোখে দেখে নিল অদিতিকে, নিঃশব্দে হাসছে। গেম তো মনে হচ্ছে শেষ হবে না রে। এক্ষুনি হয়ে যাবে, তুমি দেখো না। অনেক রাত হয়ে যাচ্ছে রে তাতাই, আমাকে এবার শুতে হবে। বাবা প্লিজ। আগাসির সার্ভিস গেম ছিনিয়ে নিল চ্যাং। বিপুল করতালি। পাপাই টুপ করে উঠে টিভি বন্ধ করে দিল। পড়ো তোমা। সুপ্রতিম কোলে অ্যাস্ট্রি টেনে সোফায় হেলান দিল। সিগারেট ধরিয়েছে। তোমার হেমেন মামা তাহলে তোমাকে লিখিয়ে ছাড়লেন, কি বলো? হ্যাঁ, মানে এমন করে হেমেন মামা বলতে লাগলো। কথা তাহলে ভদ্রলোক ভালোই বলেন। তোমাকে কনভিন্স করে ফেলেছে না? তোমাকে বোঝাতে বেচারা সেলস গার্লগুলোর ঘন্টার পর ঘন্টা কাভার হয়ে যায়। যা, আমি তো ওদের সঙ্গে এমনিই গল্প করি। অদিতির লেখাতেই চোখ এখনো তুলল চোখ। হেমেন মামা না কি সুন্দর করে কথা বলে, পাপাই জানে। এই পাপাই, বল না। বিগ বোর। সে কি রে, তুই সেদিন অতক্ষণ ধরে? হেমেন মামা বলল তুই নাকি খুব গল্প করছিলি। করছিলাম কোথায়? শুনছিলাম। শুধু সাহিত্য নিয়ে ভেজারং ভেজারং, যেন আর কিচ্ছু নেই দুনিয়ায়। ও সেকেন্ডের লক্ষ ভগ্নাংশ সময় পাপাইয়ের সেদিনের মুখটা মনে পড়ল অদিতির। কি ভালো মানুষের মতো বসেছিল হেমেন মামার সামনে। মনের ভাব লুকোতে এত দুঃখ হয়ে গেছে পাপাই। যে যা নিয়ে থাকতে ভালোবাসে। তোমরা কি শুধু বকবক করবে? আমি তাহলে টিভিটা চালিয়ে দিই। তাতাই। কোমল ধমক দিয়ে সুপ্রতিম তাকালো অদিতির দিকে। মোটরে স্টার্ট করার ভঙ্গিতে হাতের চেটো দোলালো। নাও শুরু করো, চলো। অদিতি ঈষৎ ম্রিয়মান হয়ে গিয়েছিল। গুজরাতি চাদর সাপটে নিয়ে আবার গুছিয়ে বসেছে। সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, পড়ি তবে। গল্পটার নাম ফাটল। এই না 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 না, নামটা ভালো হয়নি, অন্য নাম দাও, অন্য নাম দাও। সুপ্রতিম চোখ বুজে টান দিচ্ছে সিগারেটে। আহা, গল্পটা তো শোনো আগে। দেখবে নামটা গল্পের সঙ্গে এক্কেবারে খাপ খেয়ে গেছে। কি নাম বললে?
ফাটল? ফাটল? তুমি কি আতু গল্প লিখছো মা? আরে না না, শোন না, একটা ঘরোয়া গল্প। এবার সত্যি সত্যি পড়তে শুরু করেছে অদিতি। পড়ছে দুই ভাই দুই বোনের গল্প। দাদার বড় অভাবের সংসার, তার মধ্যে আরো বিপদ। কলতলায় পিছড়ে পড়ে মাথা ফেটেছে দাদার। অনেকটা পথ উজিয়ে বোন দেখতে গেছে দাদাকে, বহু কাল পর। বোনের অবস্থা বেশ ভালো, বর ডাক্তার, ভালো পসার তার। দাদার বাড়িতে পৌঁছে বোনের হঠাৎ খেয়াল হলো, হাতে করে একটু ফল মিষ্টি আনা হলো না তো। এমনই লৌকিকতার সম্পর্ক এখন দাদার সঙ্গে। টেলিফোন বাজছে। মুহূর্তে বাজপাখির মতো উড়ে গেছে পাপাই। ছৌ মেরে রিসিভার তুলে নিল। মাউথপিসে হাত চাপা দিয়ে বলল, 1 মিনিট মা। অদিতি হোঁচট খেয়েও হাসল। আলকা মরল গল্পটাকে। ঠিক এই সময় প্রায় দিনই পাপাইয়ের ফোন আসছে, একটা মেয়ের ফোন। অদিতি ধরলে মেয়েটা কাঁপা কাঁপা গলায় পাপাইকে ডেকে দিতে বলে। সুপ্রতিম ধরলে কট করে কেটে দেয় লাইন। কলেজের সহপাঠিনী হলে তো এমনটি হওয়ার কথা নয়। পাপাইও চাতকের মতো ফোনের কাছে ঘুরে বেড়ায় এই সময়। ভুরু কপালে তুলে দাদাই প্রশ্ন করল, আমরা কি দাদার জন্য অপেক্ষা করব? দাঁড়া না, কথা বলে নিক। দাঁড়িয়েই থাকতে হবে তাহলে। উফ, এত ছটফট করছিস কেন বলতো? আরো 2-4 মিনিট দেখ। তাতাই অস্থির মুখে হাতে হাত ঘষছে। ঘাড় উঁচু করে ফোলা গ্ল্যান্ডে আঙুল বোলালো। চট করে একবার স্কোরটা জেনে নেব বলেই কারো অনুমতির অপেক্ষা না করে দৌড়ে টিভিটা চালিয়ে দিল। ঝুঁকে পড়ে দেখছে খেলা। পাপাই নিবিষ্ট মনে কথা বলে চলেছে, অত্যন্ত নিচু স্বরে। এত নিচু যে ঠোঁট নড়া ছাড়া আর কিছুই বোঝা যায় না। ভাবলে সিন মুখে হঠাৎ হঠাৎ হাসি ফুটে উঠছে পাপাইয়ের। মুছে গিয়েও মুছছে না হাসি, ফাঁক হয়ে আছে ঠোঁট। সুপ্রতিম আস্তে করে ঠেলল অদিতিকে। চোখের ইশারায় দেখালো পাপাইকে। অদিতিও চোখে ইঙ্গিত করল। তারপর গলা ছেড়ে বলল, কেমন লাগছে গল্পটা? এখনই কি বলা যায়? দেখি কেমন ভাবে খেলাও। না মানে আরম্ভটা কেমন লাগলো? মন্দ কি, ভাই বোন, বেশ একটা ফ্যামিলি ড্রামা আছে। বলছি, টেনশন ফেনশন রেখেছো তো? আহা, শেষ অব্দি শোনোই না। সুপ্রতিম সেন্টার টেবিলে পড়ে থাকা খবরের কাগজ তুলে নিয়ে শেয়ারের পাতায় চলে গেছে। চশমা নেই, চোখের একদম কাছে নিয়ে দেখছে কাগজটা। অদিতি হাতে পেন নিয়ে বসেছিল, তার কাছ থেকে পেনটা নিল, দাগ দিচ্ছে। ভুরুতে ভাঁজ। আগাসি 3rd সেটে জিত নিল। গোটা কোট দাপিয়ে বেড়াচ্ছে। তাতাইয়ের চোখের মনি খুশিতে উজ্জ্বল। বুড়ো আঙুল দেখালো দাদাকে। অদিতি অন্তরের উৎসাহটিকে নিভতে দিল না। একটু ঢোক গিলে পাপাইকে ডাকল, কিরে পাপাই, তোর হলো? 1 মিনিট। তুমি পড়ে ফেলো তো, আমার ঘুম পেয়ে যাচ্ছে। পাপাই তাহলে শুনবে না? আরে পরে শুনে নেবে খন, নয়তো তোমার মামার কাগজ থেকে পড়ে নেবে। ভালো না হলে হেমেন মামা ছাপবে কেন? ছাপবেন না মানে? তোমাকে দিয়ে লেখালেন? না না না, ঠিক ছেপে দেবেন। নাও নাও, শুরু করে দাও। আরে জলদি জলদি, বললাম না আমাকে কাল সকাল সকাল উঠতে হবে। ও মা, সাউন্ড অফ করে টিভিটা চালিয়ে রাখলে তোমার পড়তে অসুবিধা হবে। কেন রে, তোর বুঝি শুনতে ভালো লাগছে না? শুনছি তো, শুনবো। চোখ দেখবে, কান শুনবে, দুটো দু কাজের জন্য তৈরি। দুটোকে সেপারেটলি ফাংশন করানো উচিত। বিশ্বাস না হয় শেষ করে ধরো আমাকে, পুরোটা গড় গড় করে বলে দেবো। তাতাই টিভির শব্দ বন্ধ করে দিল। খেলার মূকাভিনয় চলছে পর্দায়। অদিতি গল্প পড়ছে। টেলিফোন কানে দাঁড়িয়ে আছে এক মুগ্ধ শ্রোতা ও কথক। অদিতি পড়ে চলেছে। ধোঁয়ার বৃত্ত তৈরি করছে সুপ্রতিম। তাতাইয়ের চোখ টিভিতে মগ্ন। অদিতি পড়ছে। দুই ভাই বোনের ভালোবাসার গল্প। দুই ভাই বোনের ভালোবাসায় ভাঙন ধরার গল্প। স্বার্থ এসে প্রিয় মানুষকে অচেনা করে দিল। আত্মসুখ পর করল পরস্পরকে। সন্দেহ পাঁচিল তুলে দাঁড়ালো।
তবু কি কিছু রইল না? শেষের দিকে এসে অদিতির গলা ধরে আসছিল। উত্তেজনা আর আবেগের এক গাঢ় মিশ্রণে ডুবে যাচ্ছিল সে। যেন তার সামনে অমনোযোগী শ্রোতারা নেই, রঙিন টিভিতে কোনো মরণপণ যুদ্ধ নেই, কেউ শুনছে কি শুনছে না তার পরোয়াও নেই অদিতির। সে শুধু পড়ছিল। পাঠ সমাপ্ত। নিজের অজান্তে ভেজা চোখের পাতা মুছে নিল অদিতি। ভারী গলায় বলল, শেষ। অনেকক্ষণ ধরে চিৎকার করে ডেকে চলেছে পাখিটা। রোজই চেঁচায়, আজকালই দুপুর বেলায়। অদিতি কাগজ কলম নিয়ে বসলেই এই এক ঢং শুরু করে টিয়া, গলা ফাটিয়ে ডাকাডাকি। এমনিতে টিয়াটার ইদানিং বেশ উন্নতি হয়েছে। হাবে ভাবে চালচলনে মাত্রা ছাড়া বুনো স্বভাব কমে এসেছে অনেক। মুখে বুলি ফোটেনি, কিন্তু বাড়ির মানুষদের চিনে গেছে মোটামুটি। সুপ্রতিম কাছে গেলে যেন কিছুই দেখছে না এমন একটা অন্যমনস্ক চোখে লক্ষ্য করে সুপ্রতিমকে। পাপাই তাতাইকে সামনে দেখলে খানিকটা আত্মরক্ষামূলক আচরণ শুরু করে দেয়। কখনো তাদের মন পাওয়ার জন্য খাঁচাময় ঘুরে ঘুরে নানান কসরত দেখায়, জিমন্যাস্টিক, ট্রাফিজ, ব্ল্যাক ভল্ট। তবে সব থেকে বেশি বুঝি টিয়া অদিতিকেই চিনেছে। অদিতি ছোলা দিতে গেলে আর ক্যাঁক্যা করে তেড়ে আসে না, বরং ভারী শান্ত বুঝধার এক ভঙ্গি করে। কখনো বা দাঁড় বেয়ে টুক টুক করে এগোয় অদিতির দিকে। শুধু দুপুর বেলাতে কেন যে পাখিটা এত জঙ্গলি হয়ে যায়। চৈত্র মাস পড়ে গেছে, রোদ্দুরের তাতও বেড়েছে খুব। ভরদুপুরে ব্যালকনিতে এলে ঝাঁ করে গায়ে লাগে হালকা, যেন অতিকায় এক তোলা উনুন প্রকৃতিময় আঁচ ছড়াচ্ছে। এবছর এখনো কালবৈশাখী আসেনি, এলে হয়তো একটু তাপ কমত। অদিতি কলম বন্ধ করে ব্যালকনিতে এলো। ছোট ছোট ঘূর্ণিঝড় উঠছে বাতাসে। তিনতলার ব্যালকনিও ভরে গেছে ধুলোয়। মোজাইক মেঝেতে পাউডারের মতো ধুলোর আস্তরণ। কোত্থেকে এক টুকরো সেলোফেন হাওয়ার তারা খেয়ে গ্রিল দিয়ে ঢুকে পড়ল। ভাসছে। ভাসমান সেলোফেনটা খপ করে মুঠোয় চেপে খাঁচার সামনে দাঁড়ালো অদিতি। টিয়ার দিকে ঝুঁকে বলল, কি রে, চেঁচাস কেন? গরম লাগে? অদিতির দর্শন পাওয়া মাত্রই টিয়া চুপ, পিটপিট তাকাচ্ছে। তোমার মতলব বুঝেছি আমি। সারাটি দুপুর তোমার সামনে আমাকে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে, তাই তো? টিয়া লাজুক মুখে ঘাড় নাড়ল। ওটি হচ্ছে না বাপধন। আমার হাতে এখনো অনেক কাজ। গল্পটা শেষ করতেই হবে। কাল বাদে পরশু সাহিত্য সভায় হেমেন মামা নিয়ে যাবে। লেখাটা না হলে বুড়োর কাছে কে বকুনি খাবে? তুমি? বায়না করে কোনো লাভ নেই। তোমার সঙ্গে আমি মোটেই এখন কথা বলবো না। চুপ, একদম স্পিকটি নট। বলেই সেলোফেনটা গ্রিলের বাইরে ছুড়ে দিল অদিতি। ঘরে ফিরতে গিয়েও দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। হাওয়ায় উঠছে সেলোফেন, মাটিতে পড়ছে না, ভেসে ভেসে চলে যাচ্ছে বহু দূর। যাক, যেখানে খুশি ভেসে যাক। অদিতি ঘরে ফিরে আবার লেখাটা নিয়ে বসল। ঠিক বসল না, উপর হয়ে শুল মাটিতে, বুকের নিচে বালিশ রেখে। খাটে শুয়ে লিখতে পারে না অদিতি, চেয়ার টেবিলে বসেও না। মাটিতে শরীর ছড়িয়ে দিলে তার মনে হয় লেখার সঙ্গে এক প্রবল শারীরিক ও মানসিক নৈকট্য গড়ে উঠেছে, যেন অদিতি ছুঁতে পারছে লেখাটাকে। তার লেখন ভঙ্গিমাতেও এক ধরনের আবেশ মিশে থাকে। মুখের উপর ঘন ঘন চুল এসে পড়ে, বুকের আঁচল খসে থাকে মাটিতে। হাঁটু ভাঁজ করিয়ে পায়ের পাতা দুটি শূন্যে দোলায় সে। লেখার সময় ক্ষণে ক্ষণে তার ভাব পরিবর্তন হতে থাকে। কখনো বা মুখ হাসি হাসি, কখনো ভ্রুকুঞ্চিত, কখনো বা আপন মনে মুখ বিকৃত করে চলেছে। শেষ বিকেলের আকাশের মতো মুহুর্মুহু অজস্র রঙের ছটা খেলে যায় তার মুখে চোখে। বিড়বিড় করতে করতে কখনো গড়াগড়ি খায়, পর মুহূর্তে লেখায় ফিরে এসে সন্দিগ্ধ চোখে নিরীক্ষণ করে নিজের লেখাকে। এ সময় যদি কোনো ভিডিও ক্যামেরায় তার অঙ্গভঙ্গির ছবি তোলা যায়,
তবে তাকে নিঃসংশয় পাগল প্রমাণ করা যাবে। সত্যি এই নির্জন দুপুরে আজকাল পাগলই হয়ে যায় অদিতি, কিংবা পাগলিনী। অদিতির প্রথম গল্প ফাটল বেরিয়েছে গত মাসে তার হেমেন মামার পত্রিকায়। গল্প লেখা নিয়ে মনে যে দোলাচল ছিল তা এখন পুরোপুরি কেটে গেছে অদিতির। তার প্রথম গল্পই বেশ সুনাম অর্জন করেছে। হেমেনের পরিচিতের গণ্ডিটি রীতিমতো বড়। অনেক সংস্থার লোককে এই লেখাটি জোর করে পড়িয়েছেন তিনি। তাদের প্রায় প্রত্যেকেরই মতে গল্পটি নাকি কোনো লেখিকার প্রথম প্রকাশিত রচনা বলে মনেই হয় না। ভাষা বেশ পরিণত, অনুভূতির গভীরতা আছে। সবচেয়ে বড় কথা, গল্পের শেষে একটি সুন্দর উত্তরণও ঘটেছে। হেমেনের সঙ্গে হেমেনের এক বন্ধু এসে তো খুব পিঠ চাপড়ে গেলেন অদিতির। বহুকাল এমন হৃদয়স্পর্শী গল্প পড়িনি। আপনি এতদিন লেখেননি কেন? আপনার কাছ থেকে আরো অনেক অনেক ভালো লেখা আমরা আশা করি। শুনতে শুনতে অদিতির বুক শিরশির করছিল। কদিন ধরে অবিরল ভেবেছে, সত্যি তো, কেন এতকাল লিখিনি আমি? সংসারের সুখে মগ্ন থেকেই কি লেখার কথা ভুলে গিয়েছিলাম? সত্যিই কি সুখে ছিলাম এতদিন? আজকে আমি অসুখী? কিন্তু তা তো নয়। স্বামী ছেলেদের সঙ্গে তুচ্ছ কারণে মনোমালিন্য হয়েছে, বিবাদ ঘটেছে, কখনো কখনো মনোকষ্টেও ভুগেছি। কিন্তু সেগুলোকে তো ঠিক অসুখ বলা যায় না। সে তো সাংসারিক জীবনের ছোটখাটো খাঁজখোঁজ, চড়াই উতরাই, যা না থাকলে জীবন ধারণটাই অর্থহীন হয়ে পড়ত। বরং স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, গৃহের লক্ষ্মীশ্রী সবকিছু মিলিয়ে আজ আমাকে সুখী বলাটাই সত্যের অনেক কাছাকাছি হয়। আরো গভীরভাবে ভাবতে গেলে বোধহয় সুখী বা অসুখী কোনোটাই ছিলাম না। মাটিতে জল যেভাবে গড়ায় সেভাবেই জীবনটা গড়িয়ে গেছে। এই প্রবাহ কখন কোন মুখী হবে সেই বিষয়ে আমার কোনো সচেতন ভূমিকাই নেই। আরও দুঃখের কথা, এই বোধহীন অচৈতন্য স্তরে থাকার বোধটুকু বুঝি আমার ছিল না। চিন্তা শক্তি কেমন যেন ভোঁতা মেরে গিয়েছিল। মনের ভেতর কুয়ো তৈরি করে সেই কুয়োতে বেশ ডুবে বসেছিলাম। লেখার জগৎকে সেখানে রোদ্দুরের ঝলক নিয়ে এলো। নাকি এসব কিছুই নয়, অদিতি একটা খেলনা খুঁজে পেয়েছে। যে সময়টাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে অসহিষ্ণু হয়ে পড়েছিল অদিতি, সেই সময়টাকে পার করার একটা বিনোদন পেল আজ। নাকি সাময়িক নেশা, ক্ষণিক উত্তেজনা হৃদয় তরঙ্গ তুলে কদিন আলোড়িত করবে অদিতিকে, আবার এক মোহনিদ্রায় ঘুমিয়ে পড়বে অদিতি। অদিতি জানে না। মনে মনে প্রশ্নগুলোর সমাধানও খুঁজে পায়নি অদিতি। কিন্তু লেখার অভ্যাসটা তার পুরো মাত্রায় ধরে গেছে। আমি যে একটা কিছু পারি, একটা বিশেষ কিছু, স্বামী, সন্তান, সংসার প্রতিপালনের গণ্ডির বাইরেও যে আমার এক স্বতন্ত্র গুণ আছে, মনের ভাবকে ভাষার তুলিতে আঁকার ক্ষমতা, এই উপলব্ধিটাই যেন সোনার কাঠি ছুঁয়ে দিয়েছে আমার আমিকে। বাড়ি ফাঁকা হলেই কাগজ কলম নিশির ডাকের মতো টানতে থাকে আমায়। আগে নির্জনতায় ছটফট করতাম, এখন নির্জন হওয়ার জন্য উতলা হই। প্রতি দুপুরেই মনে হয় কত অজস্র মধ্যাহ্ন অপচয় করে ফেলেছি, আর একটি অলস দুপুরও হাতছাড়া করতে রাজি নই। অনুভবকে ভাষায় বেঁধে ফেলায় যে এত আনন্দ, তা কে জানত। লিখছে অদিতি। চৈত্র দুপুরে ঘরের জানালা সব বন্ধ, টিউবের আলো জ্বলছে, মাথার উপর পাখা ঘুরছে বনবন। অদিতি লিখছে। আলগা কাগজ হাওয়ায় বড় উড়ে যায়। সুপ্রতিমের বালিশ দিয়ে পাতাগুলোকে চেপে রেখেছে অদিতি। আনমনে বালিশটা একটু টানতে একটা লেখা পাতা ফর করে খাটের নিচে ছুটে গেল। হাই হাই হামাগুড়ি দিয়ে পাতাটাকে তাড়া করেছে অদিতি। টেলিফোন এই সময় বাজল।
খাটের তলা থেকে পাতাটাকে টেনে বার করল অদিতি। বালিশে চাপা দিয়েই ঊর্ধ্বশ্বাসে ফোন ধরতে ছুটেছে। কি ব্যাপার, ফোনের পাশে বসেছিলে নাকি? না তো, কেন? না মানে তোমার ফোন ধরতে অনেক সময় লাগে তো। কি বলবে তাড়াতাড়ি বলো। আরে ও তো তাড়া কিসে, না করছোটা কি? রান্না বান্না কিছু বসিয়ে এসেছো নাকি? না। বুঝেছি, লিখছিলে। সুখে আছো বটে, হ্যাঁ? কাজকর্ম নেই, বসে বসে গল্প ফাঁদছো। আরে কি বলবে বলে ফেলো না। সুপ্রতিম যে কতক্ষণ সময় নিল, বোধহয় কয়েক ঘন্টা, ঘড়ির হিসাবে কয়েক সেকেন্ড। অবশেষে কাজের কথাই এসেছে। এই শোনো, আমাকে আজ বিকেলের স্টিলে জামশেদপুর যেতে হচ্ছে। হঠাৎ? কাজ আছে ম্যাডাম। তোমার মতো বসে বসে গপ্প ফাঁদলে তো আর আমার পেট চলবে না। আমার জামশেদপুর এখনো টার্গেট রিচ করতে পারলো না। সামনে ইয়ার ক্লোজিং। লাস্ট টাইমে গিয়ে দেখি ডিসকাউন্ট ইনসেন্টিভ বাড়িয়ে সিচুয়েশনটা যদি ম্যানেজ করা যায়। আমার দুটো ছেলে ওখানে যা ফ্লপ করে গেছে না, তুমি চেনো ওই সেই যে পুষ্পল আর সমীর, ওদের এগেনস্টে এজেন্টেরও কমপ্লেন আছে। আমি একবার ঘুরে না এলে। ফিরছো কবে? আমি পসিবলি টুমরো নাইট। কোনো কারণে ফেল করলে ওখান থেকে ফোন করে দেব। বাড়ি এসে তারপর যাবে তো? তাহলে আর ফোন করছি কেন? হাতে পাহাড় প্রমাণ কাজ জমে আছে। অফিস থেকে স্ট্রেট হাওড়া চলে যাব। এরকম সুপ্রতিম মাঝে মধ্যেই করে থাকে। অফিস থেকে হঠাৎ হঠাৎ ছোটখাটো ট্যুর। কোনো কোনো দিন এসে বুড়িটা ছুঁয়ে যায়, কখনো কখনো তাও করে না। গত মাসে 2 বার অফিস থেকে ভুবনেশ্বর চলে গিয়েছিল। সুপ্রতিমের এই ট্যুর ব্যাপারটা এত নিত্য নৈমিত্তিক, এত গা সওয়া, তবু এখনো প্রতিবারই সুপ্রতিম বাইরে গেলে এক ধরনের উদ্বেগ বোধ করে অদিতি। কিছু খেয়ে দিয়ে সুপ্রতিম অসুস্থ হয়ে পড়ল কিনা, টেনশন করে প্রেশার বাড়িয়ে বসলো কিনা, লু লাগালো না সর্দি কাশি বাঁধালো, তেমন গভীর দুশ্চিন্তা কিছুই নয়। পাপাই দাদাইকে স্কুলে পাঠিয়ে যতটুকু উদ্বিগ্ন থাকতো অদিতি, প্রায় সেরকমই। এই মায়াময় উদ্বেগে প্রেমের চেয়ে বাৎসল্যের ভাবই বেশি। আজ সেটুকুনি উদ্বেগও যেন আসছিল না অদিতির মনে, বরং যেন খানিকটা নিশ্চিন্ত লাগছিল। যাক, দুপুরে শেষ না হলে রাতেও আজ গল্পটা নিয়ে বসা যাবে। প্রতিবারের মতোই অদিতি বলে উঠল, সাবধানে যেও। ছাড়ি। এত ছটফট করছো কেন? বর বিদেশ বিভুঁইয়ে চলে যাচ্ছে, 2 মিনিট বরের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না? জামশেদপুর আবার কবে থেকে তোমার কাছে বিদেশ বিভূই হলো? তুমিই তো বলো ভুবনেশ্বর আর জামশেদপুর যাওয়া আমাদের আমা স্ট্রিটের বাড়ি যাওয়ার থেকেও সোজা। ওই হলো, গৃহ সুখ তো আর সেখানে নেই। যাকে, তারপর কি লিখছো আজ? খুবই সাধারণ প্রশ্ন, হালকা জিজ্ঞাসা, তবু ঘরের মানুষের আগ্রহে একটু নাড়া খেল অদিতি। খুশিও হলো কি, ওই হেমেন মামাদের সাহিত্য সভায় একটা গল্প পড়তে হবে, সেটাই। ভালো, খুব ভালো, লেখো। বাই দ্য ওয়ে, এবার কাকে ধরেছো? মানে? বাহ, আগের গল্পে তোমার দাদাকে তুমি জব্বর টাইট দাওনি? ভুলিয়ে ভালিয়ে বোনকে ঠকিয়ে নিয়েছে দাদা, বোন খুব দুঃখ পেয়েছে। ঠিকই লিখেছ, একেবারে উচিত কথাটা লেখার দরকার ছিল। অদিতি নীরব। সুপ্রতিমের বদ্ধমূল ধারণা গল্পটা অলোকেশকে নিয়েই লেখা। কিছুতেই তাকে বোঝানো যায়নি যে ওটা শুধু অদিতি অলোকেশের কথা নয়, ভাই বোনের চিরন্তন সম্পর্কের কাহিনী। যে সম্পর্ক সাংসারিক বিষয় বুদ্ধিতে বিষিয়ে যায় কিন্তু মরে না। চির ধরে যাওয়া সম্পর্কেও কোথায় যেন একটা চূড়া টান থেকেই যায়, ফল্গু নদীর মতো বইতে থাকে হৃদয়ে। গল্পে দাদা ঘুড়ি ওড়ালে বোন লাটাই ধরে থাকত, জিততাল খেলে জেতাগুলি বোনের কাছে জমা রাখত দাদা। কিন্তু এসব তো আমার জীবনে সত্যি নয়। আসলে বোধহয় গল্পটা থেকে ওইটুকুই রস পেয়েছে সুপ্রতিম।
মাঝখান থেকে সুপ্রতিমের কথা শুনতে শুনতে আমার মনেও কেমন দ্বিধা এসে গেল। কিছুতেই গল্পটা তুলতুলিকে পড়াতে পারলাম না। বোন এতদিন পর আবার গল্প লিখেছে শুনে দাদাও খুব খুশি, পত্রিকাটা চেয়েও পাঠিয়েছিল, কিন্তু আমি বেমালুম বলে দিলাম হারিয়ে গেছে। আর তাতেই যেন সুপ্রতিম আরো মজা পেয়ে গেল। সুপ্রতিম অদিতির নীরবতার তোয়াক্কা করল না। দাদার নামটাও বেড়ে দিয়েছিলে, রামকৃষ্ণ। বিষয় জ্ঞান টনটনে, কিন্তু মুখে কত দরদ। তোমার হাতে অনেক কাজ জমে আছে বলছিলে না? দাদার কথায় গায়ে ফোসকা পড়ছে তো। ঠিক আছে, রাখলাম। টেলিফোন যথাস্থানে রেখে কয়েক পল স্থির দাঁড়িয়ে রইল অদিতি। তারপর শিথিল পায়ে ফ্রিজের সামনে এলো, বোতল খুলে ঢকঢক করে ঠান্ডা জল ঢালল গলায়, ঘাড়ে মুখে শীতল জলের ছোঁয়া দিল। ফোন ধরতে এসে চিন্তার সুতোটা ছিঁড়ে গেছে, ভাবতে সময় লাগবে। অস্থির পায়ে ড্রয়িং স্পেসে খানিকটা পায়চারি করল অদিতি। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বেলা গড়িয়েছে, পায়ে পায়ে পিছু হচ্ছে রোদ্দুর, কম্পাউন্ডে ছায়া। আশেপাশের ফ্ল্যাটের কয়েকটি মেয়ে এইমাত্র কলকল করতে করতে স্কুল থেকে ফিরল। ঘাস জমিতে জড়ো হয়ে হিহি হাহা করছে। শিপ্রার শাশুড়ি শীর্ণ শরীরে চৈত্রের তাপ নিচ্ছে। গেটের গুলমোহর গাছে ফুলেরা দুলছিল, আর টিয়া ঘাড় গুঁজেছে পিঠে, ঘুমোচ্ছে শেষ দুপুরেই। গল্পটা নিয়েই ভাবার চেষ্টা করছিল অদিতি। মনের ভেতর এক আজব কাটাকুটি খেলা চলছে। ভাড়া বাড়ি বদলাতে বদলাতে ক্লান্ত হয়ে পড়েছে এক মধ্যবিত্ত দম্পতি। কোথাও 2 বছর গেলেই জল নিয়ে ঝামেলা শুরু করে বাড়িওয়ালা। কোথাও দেওয়ালে পেরেক ঠুকলে বাড়ির মালিক হাঁ করে ওঠে। কোথাও ফিরতে একটু রাত হলে ঠাড়ে ঠোরে কথা শোনায়। কোথাও বা বেশি দিন থাকতে চাইলেই উঠে যাওয়ার হুমকি জারি হয়ে যায়। উপায়ান্তর না দেখে নির্বিরোধী দম্পতি নিজস্ব একটা আস্তানার জন্য মরিয়া। গেছে এক প্রমোটারের কাছে, যদি কোনোভাবে ছোটখাটো একটা ফ্ল্যাট কিনে ফেলা যায়। দুটো নেকড়ে সদৃশ্য অ্যালসেশিয়ান দুপাশে নিয়ে বসে আছে প্রমোটার। মুখে তার বরাব হয়, ডোন্ট ওয়ারি, আপনাদের বাজেটের মধ্যেই তৈরি করে দেব, উইদিন 12 মান্থস। সঞ্চয় উজাড় করে ফ্ল্যাট বুক করল আশা আর পরেশ। পরেশের অফিস থেকে লোন, আশার গয়না বিক্রি, কোঅপারেটিভ থেকে দেনা, প্রাণপণে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে দুজনে। বাড়ি শুরু হলো। দিন যায়, মাস যায়, দুজনে রোজ একবার ছুটে গিয়ে দেখে আসে নির্মাণ। বাড়ি উঠছে, নিজস্ব আশ্রয়ে যাওয়ার স্বপ্নে আশা আর পরেশ বিভোর। মনোমতো ঘর সাজানোর স্বপ্নে স্বামী স্ত্রী মশগুল। খাঁচা ঢালাই হয়ে হঠাৎ বাড়ির কাজ বন্ধ হয়ে গেল। কর্পোরেশন কি এক ঝামেলা করছে। 1 বছর গেল, 1.5 বছর গেল, আশা আর পরেশের মুখ শুকিয়ে এতটুকু। 2 বছরের মাথায় আবার শুরু হয়েছে কাজ। নতুন করে আশা ফুটছে স্বামী স্ত্রীর। ঠিক তখনই প্রমোটারের ভাষা বদলে গেল। ও দরে আর পারবো না দাদা, 1 লাখ বেশি লাগবে। লোন চান তো বলুন, দিয়ে দিচ্ছি, 20% ইন্টারেস্ট। শোধ করে ফ্ল্যাটের চাবি নিয়ে নেবেন। আশা আর পরেশের মাথায় হাত। ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে তারা। আরো ধার করলে ছেলে মেয়ে নিয়ে খাবে কি? আশা আর পরেশ এখন কি যে করে। আরো ধার বাড়াবে, প্রমোটারের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেবে, আবার সেই হীনমন্যতায় বেঁচে থাকা, অন্যের বাড়িতে মুখ কুঁজে মুখ শুনে। পাশের ফ্ল্যাটের কল্যাণী জল দিচ্ছে টবে। বারান্দার বাগানের পরিচর্যা থামিয়ে ডাকছে অদিতিকে। কি দিদি, আজকাল যে আপনার দেখাই পাওয়া যায় না। আশা পরেশের সমস্যায় অদিতি গভীর চিন্তামগ্ন, নিরুত্তর। কল্যাণী আবার ডাকল, আপনার শরীর খারাপ নাকি দিদি? বিমনা অদিতি ফিরেছে এবার।
আলতো ঘাড় নাড়ল। না। পাপাইয়ের পার্ট 2 তো এসে গেল, তাই না? কবে থেকে শুরু? অদিতি চট করে মনে করতে পারল না। আজ কত তারিখ? এটা যেন কি মাস? নিজেতে ফিরতে কয়েক লহমা সময় নিল অদিতি। সামান্য গলা তুলে বলল, এখনো মাস দেড়েক বাকি, মেয়ের গোড়াতে শুরু হবে। বেশ মজা, আপনার দুটো ছেলেই বড় হয়ে গেল। আমার ওই গুন্ডাটা যে কবে মানুষ হবে, ছেলের পিছনে দৌড়তে দৌড়তে জান বেরিয়ে গেল। সামনের বার মাধ্যমিকটা দিক, দেখবেন সময় কেমন হু হু করে চলে যাবে। স্তোক বাক্যটা যেন ঠিক কানে গেল না কল্যাণীর। গ্রিলের কিনারে এসে গলা নামিয়েছে। কাল রাত্রিরে গোপাদের ফ্ল্যাটের হল্লা শুনেছিলেন? অদিতির ক্ষীণ মনে পড়ল দোতলায় কাল একটা গণ্ডগোল হচ্ছিল বটে। অদিতিরা তখন খেতে বসেছে। কি একটা যেন চটুল মন্তব্য করেছিল সুপ্রতিম। হ্যাঁ, মনে পড়েছে। সুপ্রতিম বলছিল ওই আবার গান বাজনা শুরু হলো। সুপ্রতিম কথাটা বলল না তাই? কি হয়েছিল? মা জানেন না, গোপা তো বরের অফিসে গিয়ে বরের এগেনস্টে কমপ্লেন করে এসেছে। সিদ্ধার্থবাবু নাকি সংসারে টাকা পয়সা দেয় না, সেই মহিলাকে সব দিয়ে আসে। সেই যে যার সঙ্গে এখন চলছে, মেয়ে ছেলেটার নাকি খুব খাই। কল্যাণীর কথা থেকে মনকে বিযুক্ত করার চেষ্টা করল অদিতি। পরেশরা যদি প্রমোটারের কাছ থেকে টাকা ফেরত চাইও, প্রমোটার কি সহজে ফেরত দেবে? অদিতিদের এই ফ্ল্যাট কেনার সময়ও কি কম টালবাহানা হয়েছিল? গোড়ায় বলল 2.5 লাখ, বাড়তে বাড়তে 3.25। তবে সে টাকা জোগাড় করেছিল সুপ্রতিম, 2 ইন্স্যুরেন্সের পলিসি বাধা রেখে। তাতেও কুলোয়নি। বড় ভগ্নিপতির কাছ থেকে বেশ কিছু ধার নিয়েছিল। পরেশের কি সেরকম কেউ নেই? অদিতির নীরবতা কল্যাণীকে দমাতে পারেনি। প্রবল উৎসাহে ফিসফিস করে চলেছে। গোপা সিদ্ধার্থবাবুর অফিসে গিয়েছিল বলেই তো ফাটাফাটি। যাওয়াই তো উচিত, ঠিক করেছে। অদিতি মুখ ফসকে বলে ফেলল, উচিত তো বলছেন। গোপাকে কে মদত দিচ্ছে জানেন? ওই যে লোকটা আসে ওদের বাড়িতে, গোপা বলে ওর মামাতো ভাই। কাল তো ওকে নিয়েও যাচ্ছে তাই কথা বলছিল সিদ্ধার্থবাবু। কল্যাণী নিচের ফ্ল্যাটের দিকে তাকাচ্ছে ঘন ঘন। আরো অনুচ্চস্বরে বলল, ওটা নাকি সত্যি সত্যি মামাতো ভাই নয়, মামার বন্ধুর ছেলে। গোপার নাকি বিয়ের আগে তার সঙ্গে একটা ছিল। রোজ রোজ বাড়িতে বউয়ের প্রেমিক এসে বসে থাকলে কোন পুরুষের বউতে মন থাকে বলুন তো? আমার কর্তা তো শুনে ফায়ার হয়ে গেছে। বলছিল এরকম বস্তি বাড়ির দশা চললে ফ্ল্যাট বেচে চলে যাব। ওদের ছেলেপিলেরা কি দেখছে বলুন তো? ছি 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 ছি। অদিতির এসব কেচ্ছা কাহিনী শুনতে ভালো লাগে না, আজও লাগছিল না। আশা পরেশকে বিপদ সাগরে ফেলে সে এখন হাঁসফাঁস করছে। সহসা মুক্তিদূতের মতো ডোরবেল বেজে উঠেছে। মলিনার মা বাসন মাজতে এসে বিকেলের দিকে রাত্রির গল্প জড়িয়ে মলিনার মা। কোনো কোনো দিন মন দিয়ে শুনে অদিতি। হাত চটপট ভাগিয়ে দিল। মাথাটা ভার হয়ে আছে। 1 কাপ চা করে খেলো আগে। আবার লেখাটা নিয়ে বসেছে। সবিতা আসার আগে 2-4 লাইন যদি আরো লিখে ফেলা যায়। পারল না। সবিতার আগে আজ পাপাই এসে গেছে। পেছন পেছন তাতাইও। পাপাই জলখাবার খেয়ে শুয়ে পড়ল। রাত 9টায় তাকে ডেকে দিতে হবে। তাতাই বসে গেল টিভিতে। অদিতি ছটফট করছিল। ছেলেরা বাড়ি থাকলে এত ভালো লাগে তার, আজ কেন অসহ্য লাগছে। মাথার ভেতর গুবড়ে পোকার মতো ঘুরছে গল্পটা। তাই কি তাতাই সন্ধ্যাবেলা বাড়ি থাকলে অদিতির কি একটুও সুস্থিত থাকার জো আছে? ওর ওর হুকুম চলছে তাতাইয়ের। পিৎজা ব্রেড এনে দিচ্ছি, একটু চিজ পিৎজা করে দাও না। উফ, কি গরম লাগছে। মা, একটু শরবত করে দেবে? ও কি শুধু ঠান্ডা জলে করে দিচ্ছ কেন? 2-4টা আইস কিউব ফেলে দাও। অদিতি একবার বলেই ফেলল, কি রে, তোর সাঙ্গপাঙ্গরা আজ তোকে পরিত্যাগ করলো নাকি? শুনে ছেলের কি হাসি। নো ডিয়ার মাম্মি, চিরন্তন মজুমদারি আজ সবাইকে ছুটি দিয়েছে। আজ আমি মাথাটাকে একটু রেস্ট দিচ্ছি। আজই? কেন? অনেক রাতে
পাড়া যখন নিঃশুত, সংসার থেকে পুরোপুরি ছাড়ান পেল অদিতি। একা ঘরে দরজা বন্ধ করে আবার আসা পরেশ। টাকাটা যদি প্রমোটার ফেরত দিয়েই দেয়, পরেশ কি করবে? আরেকটু ছোট ফ্ল্যাটের জন্য চেষ্টা চালাবে কোথাও। মানুষের স্বপ্ন কি সম্পূর্ণ সফল হয় কখনো? তার চেয়ে স্বপ্নটাকেই যদি ছেটে কেটে ছোট করে নেওয়া যায়, যদি সেটাকেই মানুষ রাঙিয়ে নিতে পারে, তাহলে কি? না, গোছানো যাচ্ছে না। দুপুরে সুপ্রতিমের ফোনটা আসার পর থেকেই কেমন যেন গল্পটার খেয়েই হারিয়ে গেছে। আলো নিভিয়ে শুয়ে পড়ল অদিতি। ঘুম আসে না। জানলার বাইরে তাকিয়ে আছে অদিতি। ঘুম আসে না। ছোট্ট একটা ঝড় উঠে রাতটা ঠান্ডা হয়ে গেল। অদিতির ঘুম আসে না। ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছে অদিতির। ঘুম আসে না। নীল অন্ধকারে জেগে আছে অদিতি। গল্পের শেষটুকু চাই। মস্তিষ্ক অদৃশ্য আঁকি বুকি কেটে চলেছে শূন্যে। শেষটুকু চাই, শেষটুকু। হেমে নিলেন 5টা নাগাদ। অদিতি তখন বিকালের চা করছিল। সকাল থেকে বুকের ভেতর যে সূক্ষ্ম কম্পন চলেছে, হেমেনকে দেখেই তা বেড়ে গেল সহস্র গুণ। জীবনে প্রথম কোনো সাহিত্য সভায় যাবে অদিতি। এক রাস অচেনা মানুষের সামনে বসে নিজের লেখা গল্প পড়বে। ভাবনাটা অদিতির 45 বছর বয়সটাকে কেমন টলমলে করে দিচ্ছিল। 21 বছরের তরুণীর পক্ষে বয়সের প্রখরতে যে যা অনায়াসাধ্য, অদিতির মতো 8 পৌরে গৃহবধূর পক্ষে তাকে চরম বিমান আর নয়। হঠাৎ ঝোঁকের বসে হেমেন মামার কথায় রাজি হয়ে গিয়ে কি ভুল করল অদিতি? হেমেন আজ বেশ সেজেগুজে এসেছেন। পাট ভাঙা ধুতি, মিহি আদ্দির পাঞ্জাবি, পায়ে কোলাপুরি চপ্পল। কুজুটে বৃদ্ধ চেহারা আজ অনেক রিজু টান টান। তোবড়ানো গালেও চকচকে আভা। ফ্ল্যাটে ঢুকেই তাড়াহুড়ো শুরু করে দিয়েছেন হেমেন। আরে কি হলো, তুমি এখনো তৈরি হওনি? না গেলে কি হয় না হেমেন মামা? আরে কেন, তোমার কি গল্প লেখা হয়নি নাকি? তা কোনো মতে একটা খারাপ করেছি। তাহলে তাহলে বাড়িতে কি কোনো বিশেষ কাজ আছে? হ্যাঁ, না তাও ঠিক নয়। অদিতি অসহায় চোখে সুপ্রতিমের দিকে তাকালো। এই তুমি বলো না। রবিবারের বিকেল। সোফায় গা ছড়িয়ে আয়েশ করে চা খাচ্ছিল সুপ্রতিম। হেমেনকে দেখে পা নামিয়েছে। আপনার ভাগ্নি তো আজ সকাল থেকে হরিনাম জপ করছে। ও বাবা গো, কি হবে গো, সবাই মিলে আমাকে খেয়ে ফেলবে গো। আমি কি তাই বলেছি? এত বছর ধরে ঘর সংসার করছি, যাওয়ার মধ্যে যাওয়া ওই আত্মীয়দের বাড়ি, আর নয় তোমার কোনো বন্ধু বান্ধবদের বাড়ি। এরকম জায়গায় আগে গিয়েছি কখনো? তা বললে চলবে কেন? তুমি এখন লেখিকা হতে চাইছো, এসব গ্যাদারিংয়ে তো তোমাকে যেতেই হবে। দেখো, যে লাইনের যা নিয়ম, সব কিছুর তো একটা চ্যানেল চাই, বুঝলেন মামা? আমি যখন প্রথম সেলস লাইনে আসি, থোড়াই তখন এ লাইনের ঘাত ঘুঁত জানতাম। ছোট্ট একটা কোম্পানিতে ঢুকেছি, ট্রেনিং বলে কিচ্ছু নেই, চোখে অন্ধকার দেখছি। সেই সময়ে লাইনের কয়েকটা ছেলের সঙ্গে আলাপ। রোজ সন্ধ্যাবেলা দল বেঁধে ডেকার্স লেনে বসতাম আমরা। সেই গ্যাদারিং থেকেই আমার শিক্ষা, সেই গ্যাদারিংয়েই আমার কাজকর্মে হাতে খড়ি। লাইনে সাকসেসফুল হতে গেলে মিক্সিং ইজ মাস্ট। দিবে আর নিবে, মিলাবে মিলিবে। কি বলেন মামা? সুপ্রতিমের কথায় এমন এক সহজ কর্তৃত্বের সুর থাকে যার প্রতিবাদ করা কঠিন। যেন সে যা বলছে তাই পৃথিবীতে ধ্রুব সত্য। তেল সাবান বেচার সাহিত্য করার মধ্যে আদতে যে কোনো ফারাক নেই, এ কথা তুড়ি মেরে যাকে তাকে বুঝিয়ে দিতে পারে সুপ্রতিম। হেমেন চায়ের কাপ হাতে হাসছেন মৃদু মৃদু। অদিতিকে বললেন, এরকম একজন উৎসাহী স্বামী পেয়েছো, সে তোমাকে এত প্রেরণা দেয়। আরে তোমার তো গর্বিত হওয়া উচিত অদিতি। আপনি আমাকে আর লজ্জা দেবেন না মামা। যতদিন জানতাম না। এখন একদিন পর যখন একটা গুণ বেরিয়েই পড়েছে, তখন আমি প্যাট্রোনাইজ করব না?
আফটার অল সবার বউ তো আর লেখিকা হয় না। এই তো আজ সন্ধ্যেবেলাতেই আমার এক বন্ধু বউ নিয়ে আসতে চাইছিল। আমি স্ট্রেট বলে দিলাম, আজ এসো না ভাই, আজ আমার বউ সাহিত্য সভায় যাবে। এই দেখো, এই দেখো, এর পরেও তুমি এখনো তৈরি হওনি। হ্যাঁ, কেন? যাও যাও যাও, আমাদের কিন্তু ঠিক 6টায় পৌঁছতে হবে। যাও। অদিতি ঘরে এসে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়ালো। সুপ্রতিম সত্যিই বড় সাদা মনের মানুষ, মালিন্যহীন, সংকীর্ণতাবিহীন। এই বয়সে অদিতিকে হঠাৎ লেখায় পেয়ে বসল বলে রঙ্গরসিকতা করে ঠিকই, আবার 5 জনের কাছে স্ত্রীর কথা গর্ব করে বলতেও ছাড়ে না। গত রবিবার কস্তুরীরা কর্তাগিন্নি এসেছিল এবারে। তাদের পত্রিকা দেখিয়ে অদিতির গল্প পড়িয়ে কি হইচই না শুরু করল সুপ্রতিম। দেখেছ, ছেলেরা বড় হয়ে গেছে বলে আমার বউ শুয়ে বসে সময় কাটায় না, কি ফাইন একটা পাস টাইম খুঁজে নিয়েছে। উচ্চ ঈশ্বরে কথা বলছে সুপ্রতিম। হেমেন মামার ভারী কণ্ঠস্বরও শোনা যাচ্ছে মাঝে মাঝে। কি যে বিষয় তা ঠিক বোঝা যাচ্ছে না, তবে সুপ্রতিম আর হেমেন মামা কথা শুরু করলে বিষয়ের স্থিরতাও থাকে না। অনবরত প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যান তারা। সুপ্রতিমই অবশ্য কথা বলে বেশি। অদিতি দ্রুত হাতে অল্প প্রসাধন সেরে নিল। তার ত্বক একদম গরম সহ্য করতে পারে না। এখনই 2-4টে ঘামাচি বেরিয়ে গেছে। ঘাড়ি গলায় আলগা পাউডার বোলালো অদিতি, মুছেও নিল। ছোট একটা টিপ কপালে লাগাতে লাগাতে গলা উঠালো একটু। এই একবার শুনে যাও তো। সুপ্রতিম তক্ষণই এলো না, এলো 2-3 মিনিট পরে। হ্যাঁ বলো, কি বলছিলে? অদিতি ঢোক গিলে বলল, তুমি আমার সঙ্গে চলো না। আমি কি করব? আরে বাড়িতে বসে থেকেই বা কি করবে? গেলে কত নতুন লোকের সঙ্গে আলাপ হতো। তুমি গেলে আমিও একটু ভরসা পেতাম। কেন, মামার ওপর ভরসা হচ্ছে না? তা নয়, তুমি থাকলে। আরে না রে ভাই, সভা টভায় যাওয়া আমার পোষাবে না। ভাবছি একটু দীপকের কাছ থেকে ঘুরে আসি। তুমি ফিরছো কখন? হেমেন মামা যখন ফেরত আনবেন। অদিতি ছোট শ্বাস ফেলল। বেশি রাত করো না, পাপাই তাতাই ফিরে আসবে, আমি থাকবো না। শোনো, রোববার বলে আবার বাস ফাসের ধান্দা করো না যেন। ট্যাক্সিতে যাতায়াত করো, কেমন? কাছে টাকা আছে না দিয়ে দেব? আছে। হেমেন মামা কি আমাকে ভাড়া দিতে দেবেন? মাঝখান থেকে ওরই গাঁটগচ্চা। সুপ্রতিম দরজায় উকি দিয়ে ড্রয়িং স্পেসটা দেখে নিল একবার। রবিবার এ বাড়িতে একটা করে বাংলা কাগজ আসে। হেমেন কাগজের কোডপত্র পড়ছেন। মুখ ফিরিয়ে খুক খুক হাসল সুপ্রতিম। আরে না না, উনি দেবেন কেন? রিটায়ার্ড মানুষ, তুমি একজন সলভেন্ট ভাগ্নি। তাছাড়া কি? পুরুষ মানুষের অনেক সিক্রেটই তুমি জানো না ম্যাডাম। বেশি মাঞ্জা দেওয়া লোকেদের পকেটে মালকড়ি থাকে না। তুমি ভাড়া দিলে মামা বলতে যাবেন। শুধু ফাজলামি, তোমার শুধু ফাজলামি। আচ্ছা, কি শাড়ি পরা যায় বলো তো? ওই বটল গ্রিন সিল্ক কালাক্ষেত্রমটা পরো। এই গরমে সিল্ক? অত ঝলমলে শাড়ি? বিয়ে বাড়ি যাচ্ছি নাকি? তো কি হয়েছে, একটা জায়গায় প্রথম যাচ্ছ, একটু তো সেজেগুজে যাওয়াই ভালো। লেখিকার গ্লেজ দেখে পাবলিক চমকে যাবে। থাক, অত চমকিয়ে লাভ নেই। কি কপালে আছে কি জানে। অদিতি একটা সাদা খোলের তাঁতের শাড়ি বার করল। হ্যাঁ, গরমের দিনে এই ভালো, কি বলো? একটু বেশি যোগিনী যোগিনী হয়ে যাচ্ছে না? এখন যোগিনী সাজারই বয়স, রাধিকা সাজার বয়স নয়। ও, তা নিজের পছন্দ মতোই সাজবে যখন, আমাকে জিজ্ঞেস করছো কেন? সুপ্রতিম ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, অদিতি আবার ডাকল। আচ্ছা, তুমি হঠাৎ আজ দীপকদার বাড়ি যাচ্ছ কেন? যাই, বেচারা একা একা আছে। দরজা ভেজিয়ে শাড়ি পরছে অদিতি। আঁচল কাঁধে ছুঁড়ে বলল, শর্মিলা কি একেবারেই চলে গেল? তাই তো মনে হচ্ছে।
ছেলেটাও দীপকদার কাছে আসে না? আরে ওই নিয়েই তো ঝামেলা। শর্মিলা নাকি ছেলে মেয়েদের আসতে দেয় না। শুনলে না, সোমেন বলছিল দীপক ক্ষেপে ফিউরিয়াস হয়ে আছে আর মদ গিলছে। আরে মানুষকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে নাকি? পুরুষ মানুষ হয়ে লোকের কাছে কেঁদে কেঁদে বেড়াবে? কোর্টে গেলে তখন শর্মিলা টাইট হবে। অত অ্যাডামেন্ট অ্যাটিটিউড। শর্মিলার মতো শান্ত ধীর স্থির মেয়েকে একগুঁয়ে ভাবতে অসুবিধে হয় অদিতির। তবে এই মুহূর্তে শর্মিলাকে নিয়ে সে তেমন ভাবছিলও না। যেন সুপ্রতিমের সঙ্গে কথা বলে বলে নিজেকে সহজ করতে চাইছিল। কুঁচি কোমরে গুঁজে বলল, দীপকদা দেবদাস হয়েছে বলে তুমি যেন আবার চুনিলাল হতে যেও না। আরে বাবা, দীপক একাই দেবদাস হতে পারে, ওর কোনো চুনিলাল লাগে না। কথাটা কেন বলেছি নিশ্চয়ই বুঝতে পারছো? আরে হ্যাঁ, তুমি ঠোঁট নাড়লে তোমার পেটের কথা আমি টের পেয়ে যাই। কথাটা মনে রেখো, ওখানে গিয়ে আবার গ্লাস নিয়ে বসে যেও না। আচ্ছা, তুমি আমাকে কি মনে করে বলো তো? হ্যাঁ, বাড়িতে তো বোতল রাখাই থাকে। বাবাই তাতাই এখন যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে, ওরা কিছু মনে করবে না। তা বলে আমি কি গ্লাস নিয়ে রোজ বসি? অদিতি কথা বাড়ালো না। যা ইচ্ছে করুক, নিজের শরীর নিজে বুঝবে। গত বছর যখন বুকে ব্যথা বলে 7 দিন বাড়িতে শুয়েছিল, তখন ডাক্তারের সতর্কবাণী শোনেনি। হার্টফার্ট নিয়ে প্রবলেম নেই, কিন্তু বয়সটা আপনার ভালো নয় মিস্টার মজুমদার। বুজিং, স্মোকিং সবই এখন কন্ট্রোল করার সময়। সুপ্রতিম বাড়াবাড়ি করে না ঠিকই, রোজ পান করাও তার অভ্যাস নয়। তবু 1-8 দিন তো মাত্রা ছাড়াই। অদিতি আর কত খ্যাচ করবে? ছিন্ন বিচ্ছিন্ন ভাবনাগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়ে হেমেন মামার সঙ্গে জীবনের প্রথম সাহিত্য সভার পথে রওনা হয়ে গেল অদিতি। কেমন সেই সভা? মনে মনে অনেক কিছু কল্পনা করছিল সে, ট্যাক্সিতে বসে। শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি। আজ শুনলেন পর্ব 3। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য পিয়ালি পাঠক, অদিতি গার্গী হর চট্টোপাধ্যায়, সুপ্রতিম সুদীপ্ত ঘোষ, পাপাই সায়ন্তন ঘোষ, তাতাই ভিকি দাস, হেমেন রূপন দাশগুপ্ত, কল্যাণী কেয়া মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।